আমার বাবা অনেক শক্ত একজন মানুষ, তার এইভাবে যাওয়ার কথা না। সে তখন যখনই তার জামিনের কথাও বলছি, আমরা সবসময় বলছি যে আমার নেত্রী না সফলতা, আমি চাই না, আমি বেরোতে চাই না। উনি উনি অনেক শক্ত মানুষ, ওনাকে অসুস্থ করে মেরে ফেলেছে। আমার বাবাটার এই গাড়ি দিয়ে নিয়ে আসছে, নিয়ে গেছে খালি আর গরমের মধ্যে শুকায় কাঠ বানায় ফেলছে আমার বাবাটারে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে বিচার দিলাম, আপনাদের কাছে দাবি আল্লাহ বিচার করুক। আল্লাহ, আমি আর কিচ্ছু বলবো না, আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আমার বাবার জন্য। বাবাকে যেদিন গ্রেফতার করা হয় তখন কি তুমি দেশে ছিলে? না, তখন দেশ ছিলাম না। আমি আগস্টের 30 তারিখে আমি দেশ থেকে বের হয়েছি। আগস্টের 30 তারিখে বিমানবন্দর দিয়ে বের হয়েছি। আমি তখন ছিলাম না দেশে, আমার বাবা ছিলেন। আমার বাবাকে যতবার বলা হয়েছে যে উনি কোথাও যাবেন নাকি, বলছে না, আমার কোনো কিছু হারানোর নাই, আমি কোনো কিছু লুকায়ও নাই, আমার কোনো কিছু গোপন করার নাই। বাবা আমায় যদি ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। উনি বাসায় ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট হয়েছে উনি। ওনার শারীরিক গ্রেফতারের সময় কি কি শারীরিক সমস্যা ছিল? তখন গ্রেফতারের সময় কোনো সমস্যা ছিল না। আমার বাবা একজন সুস্থ মানুষ এবং সবল মানুষ, উনি হাসি খুশি হ্যাপি একজন মানুষ। সে কিভাবে এভাবে চলে গেল আমরা নিজেও জানি না। ব্যারিস্টার সুমন সাহেব, উনি আমার বাবার সাথে রুমমেট ছিল। আমার বাবা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, উনি দেখভাল করতো আমার বাবাকে। আস্তে আস্তে নুয়ে পড়ছে আমার বাবাটারে এইভাবে টানা হেঁচড়া করতে করতে। ডেঙ্গুর পরে তার ডায়াবেটিস হাই ছিল, তাকে যদি একটু রেস্ট দেওয়া হইতো, একবার যদি অ্যাডমিশন নেওয়া হইতো, একবার যদি পিজিতে অ্যাডমিশন নিত, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হয় না। একবারও নেয়নি তার। 2011 সালে, জি 2011 সালে। ওগুলা কোনো সমস্যা ছিল না, শুধু আমার বাবা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ওইটার থেকেও সুস্থ হয়েছে, ডেঙ্গুও ঠিক হয়েছে। কিন্তু এরপরে ডেঙ্গুর পরে যে ওনার যে চিকিৎসাটা করবে, তারা এই চিকিৎসাটা আর করে নাই, তারা চিকিৎসা করে নাই। তাকে কখন ডেঙ্গুর কথা শোনা যায় প্রথম? আজকে থেকে 8 দিন আগে আরো ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু থেকে সুস্থ হয়েছে, 2 দিন ছিল পিজিতে, ওনাকে না রেখে ওনাকে আবার বের করে দেওয়া হয়েছে, তার অ্যাডমিশন কেটে দেওয়া হয়েছে। এবং এটা হলো ব্রিগেডিয়ার নোমান, উনি মেনলি এইসব কাজ করেছে। আমি এক ছেলে, আমার 2 বোন, তারা দেশেই আছেন। তারা আজকে দাফন করে আসছে আমার বাবারে। আজকে দাফনের সময় আজকে এসপি সাহেবকে ফোন করতে হয়েছে, ওসি সাহেবকে ফোন করতে হয়েছে। তারা জোর জবরদস্তি বলছে যে 100 মানুষের বেশি যে না হয়, আগে দাফন করেন, 2 থানায় জানাজা পড়া যাবে না। তাতে হাজার মানুষের দোয়ায় সবাই ছিল, দোয়া করে ইনশাল্লাহ দাফন হয়েছে, ভালোভাবে দাফন হয়েছে। আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাপ পরায় রাখছে আমার বাবাটারে। আপনারা দোয়া করেন, বাস আপনাদের কাছে। তুমি কখন খবর পাও তোমার বাবা নেই? আমি সকালবেলা, সকাল ভোরবেলা, অ্যাকচুয়ালি ভোর 6টার সময় আমি খবর পেয়েছি। আমাকে কেউ বলে নাই, আমার যারা লোকজন ছিল তারা খালি বলতেছে আপনার বোনদের আসতে বলেন, পরে কথা বলবো, পরে কথা বলবো। তখনই আমি বুঝেছি আমার বাবা নাই, তখনই বুঝেছি আমার বাবা নাই। সে আইসিইউতে ছিল গত রাত্রেও, অনেক মানুষজনের সাথে কথা বলছে, সবার নাম পরিচয় জানছে। যতবার তাকে নার্স জিজ্ঞেস করছে আপনার নাম কি, সে একেবারে জোরে বলছে আমার নাম অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এভাবে কথা বলছে সে, এভাবেই কথা বলছে সে। আজকে সে হঠাৎ করে কি হলো, কোনো লাইফ সাপোর্ট না, কিচ্ছু না, কেন জানি না কি হলো, আমাদের কোনো ধারণা নেই। আপনারা আসছেন,
জানে। তাহলে তুমি একটু তুমি সাদিন, তুমি একটু বুঝতে পারছেন। তুমি আজকে আজকে বলছো উনি তো মারা গিয়েছেন গতকালকে, তাই তো? জি, গতকালকে মারা গেছে। জি গতকালকে। জি। আর তোমার সাথে সর্বশেষ কবে কথা হয়েছে তোমার বাবা? আমার সাথে 3 দিন আগে কথা হয়েছে, হুইল চেয়ারে ছিলেন উনি তখন। তো উনি পিজি সামনে বসেছিলেন। আমি আপনাদের ভিডিও টিডিও সব পাঠিয়ে দিচ্ছি, আমাদের সব ছবি আছে। তো বলছে যে বাবা তুমি শক্ত থাকি, এতটুকুই বলছে, চিন্তা করো না। আর বলছে যে আমার নিয়ে চিন্তা করো না, আমার জামিন টামিন কিছু দরকার নাই, যেদিন নেত্রী আসবে ওই দিন আমি বাইর হবো, এছাড়া আমি বাইর হবো না, এই কথাই বলছে। ওনার নামে মামলা কয়টা ছিল সর্বমোট? ওনার নামে মামলা একাধিক ছিল, 4টা ছিল, মার্ডার কেস ছিল। তার নামে কোনো দুর্নীতি মামলা নেই না, আমার নামে কোনো দুর্নীতি মামলা আছে। তো যেগুলা মামলা সবই এগুলা বানাওয়ার, যেখানে সে জীবনে উপস্থিত ছিলেন না, জীবনে এই ব্যাপারে কথাও বলেন নাই। আমি নিজে জানি আমার বাবা তখন ওই যেই সব টাইমে মামলা দিয়েছে উনি অসুস্থ ছিলেন, উনি অবস্থা খারাপ ছিল। ওনাকে বাসা থেকে অ্যারেস্ট করেছে, বাসা, উনি কোথাও যাননি। ঢাকার বাসায় না নরসিংদীর বাসায়? ঢাকার বাসা থেকে, ঢাকার বাসা থেকে। ওনাকে অনেকবার বলা হয়েছে উনি যাবেন নাকি কোথাও, উনি বলছে না বাবা আমার কোনো কিছু লুকানোর নাই, আমি কোথাও পালাবো না, কথাই বলছে সবসময়, এই কথাই বলছে, আমার কোনো কিছু লুকানোর নাই, আমার কি পাবে, আমার কি দেখবে, আমি কোথাও যাবো না, এই বয়সে এই বলছে খালি। ওনাকে তো আমরা বহু বছর ধরে দেখি, তোমাদের ধানমন্ডির বাসায় যেতাম, জি তখন এত নেতা কর্মী ওই বাসায় থাকতো, আসতো, যাওয়া আসা করতো। তো কর্মী বান্ধব একটা মানুষ ছিলেন উনি, এর সাথে সব সময় বন্ধুত্ব সম্পর্ক ছিল ওনার। এখনো আছে। আজকে এত বিপদের মধ্যেও এত মানুষকে থ্রেট করা হয়েছে, অ্যারেস্ট করা হবে, এই করা হবে, সেই করা হবে, হাজারো মানুষের ঢল আজকে ছিল, তা জানা যায় আল্লাহর রহমত। যে জানাজা হলো, যে জায়গাটা জানাজা প্রথম হয়েছে হলো আপনার গুলশান আজাদ মসজিদে, ওইটা বাদেশা, তারপরে হয়েছে গতকালকে হয়েছে এটা, আর আজকে হয়েছে হলো তার নিজ বাড়ি, আমার বড় আব্বার স্কুল মাঠ, শুক্র মাহমুদ উচ্চ বিদ্যালয়। তো মনোদ্দি থানা এটা, যদিও আমরা চেয়েছিলাম যে বেলাবো মনোদ্দি দুই জায়গায় হোক, তো বেলাবোতে তো আমাদের পারমিশনই দেয় নাই, তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবোতে হবে না। তারপরে মনোদ্দিতে যখন মাইকিং করতেছিল মাইকটাইকও নিয়ে চলে গেছে তারা, পুলিশ মাইকিংও করতে দেয়নি আমাদের, আমার বাবার জানাজার। তো তার দাদার স্কুল যেটা শুক্র মাহমুদ উচ্চ বিদ্যালয়, ওইটার মাঠেই তার জানাজা হয়েছে। মনোহরদীতে যারা মাইক কেড়ে দিল, যারা অনুমতি দিল না, এরা কারা? এরা পুলিশ। মনোহরদীর ওসির নামটা কি? আমি ওসি সাহেবের নাম জানি না, জেনে আপনাকে জানাবো। বেলাবোর ওসি সাহেবও নিষেধ করেছেন, জানাজার কথা বলছে, আমরা দায়িত্ব নিতে পারবো না বেলাপথে, আপনারা জানেন এই সেই অ্যারেস্ট হলে আমরা কিছু যাই না। তো আমরা তো জীবনেও চাই না যে আমার বাবার কারণে বা আমাদের কারণে কেউ সমস্যায় পড়ুক। তবু যারা মন থেকে ভালোবাসে, তোমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, সেই দেশে স্বাধীন করছে, তার জানাজা করতে দিবে কিনা? তাকে বারে বারে বলা হচ্ছিল যে সকাল 7টার মধ্যে দাফন করে জানাজা ঘরের মধ্যে ছাড়তে বলা হয়েছে, জানাজা ঘরের মধ্যে করতে বলা হচ্ছিল। নিজ বাড়িতে জানাজা ছোট করে করতে বলছে, 100 জনের বেশি মানুষ হতে পারবে না। মাইকিং বন্ধ করে কোন সময় মাইকটা কেড়ে এনে কখন এটা? আজকে আজকে আপনার কালকে রাত্রে মাইক কেড়ে নিয়ে গেছে, কালকে রাত্রে থেকে মাইকিং শুরু হয়ে গেছিল, কিন্তু এসব নামাজ মানে প্রথম জানাজার পর থেকে গুলশানের, তারপরে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে তারা। তুমি তো তোমার বিদেশের জায়গা থেকে বসে তোমার বাবার জানাজা ফেসবুকে দেখতেছিলে, তাই না?
জি, আমি ভিডিও কলে দেখতেছিলাম মেনলি। আমার কিছু বলার নাই। আমাকে আমাকে আমার বোনরা, আমার আত্মীয় স্বজন বলছে তুমি কোনো পোস্ট দিবা না। আমি দোয়াও চাইতে পারি না। আমার বাবা যখন অসুস্থ, তাহলে যদি ওনাকে চিকিৎসা ঠিক মতো না দেয়, এর জন্য দোয়াটাও চাইতে পারি নাই কারো কাছে, বলতেও পারি নাই কারো কাছে আমার বাবা অসুস্থ। খালি চুপ করে দেখছি, খালি দেখছি তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলছে চাচা, অসুস্থ মানে মেরে ফেলছে। আমার বাবা অসুস্থ ছিলেন, ওনার কোনো সমস্যা ছিল না। চিন্তা করতে পারে সাদি জেলখানায় একজন ডিভিশনারি, ওরা তো মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ডিভিশন প্রাপ্ত একটা মানুষ। জি কত অবস্থা থাকলে জেলখানায় ডিভিশন প্রাপ্ত ছেলে একজন ডেঙ্গু হয়। জি জি, সেটাই। ডেঙ্গু হওয়ার পর 2 দিন রেখে তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তাকে 3 বার আনা হয় কেরানীগঞ্জ থেকে পিজি হাসপাতালে প্রত্যেক দিন এই গরমের মধ্যে। একটা অ্যাম্বুলেন্স, যেখানে কোনো রকম কোনো সুবিধা নাই, খালি একটা খাট, একটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার, এছাড়া কিচ্ছু নাই। তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়। তাকে মানুষের ভিতর দিয়েই একটা হুইল চেয়ার দিয়ে টেনে হাসটা নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার হাতে হাত করা পড়ানো। এইভাবেই করছে তারা, এইভাবেই করছে। এবং আমরা কিছু ছবি দেখলাম, অনেক রোগী একটা বেডে তাকে রাখা হয়েছে, বিছানার চাদর নেই, তার হাতে হাত করা। তখনই বলা হয়েছে যে এই বেড থাকবে না, এটা আরেকজন ভদ্রতা করে দিয়েছে, তাকে বলছে তাকে ফ্লোরে থাকতে হবে, তাকে বারান্দায় নিয়ে গেছে। এই এই অবস্থা, এই আজকে আমার বাবা, আজকে দেশের জন্য এই অবস্থা। আজকে আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ভিডিও কলে যখন দেখছিলে বাবার জানাজা, তোমার মন কি বলছিল তখন? আমার মন বলছে আমার বাবা এই কষ্টের থেকে দূরে আছে, শান্তিতে আছেন, উনি শান্তি মতো গিয়েছেন, হাসি মুখে গেছেন, মানুষ ভালোবাসে তাকে। আমি মানুষের কাছে দোয়া চাইছি, আমার বাবা শান্তিতেই গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চাই সবার কাছে, এই আর কিছু না। তোমার কথায় আমরা বুঝলাম সেইখানে একজন সাক্ষী আছে, তার চিকিৎসা নিয়ে দেশটা সুমন যে ধরনের ছিলেন। জি জি, সুমন যদি কোনোদিন বাইরে আসতে পারেন, তার কাছে আমরা শুনতে আরো পারবো, বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই অবশ্যই কোনোদিন বাইরে আসতে পারলে সুমন। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি অনেক, আমার বাবার অনেক খেদমত করেছেন, আমার বাবা নিজে বলছে। তো ওনার জন্য দোয়া করি। তো আজকে আমার বাবার কোনো সমস্যা ছিল না, তাকে এইভাবে অসুস্থ করে মারা হয়েছে, আর কিচ্ছু না। এটাই সত্য, এটাই আমি জানি। আজকে আমি বললাম আপনার এখানে, হত্যাকাণ্ড মনে করো, এটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আমাদের কথা হয়েছে, দলীয় মানুষের সাথে কথা হয়েছে, এবং আমি এই ব্যাপার নিয়ে অনেক দূর যাব, আমি আন্তর্জাতিক ভাবেও যাব। তার সাথে যেই কাজ করা হয়েছে, তাকে যেই অমানবিক, তাকে যেই টর্চার করা হয়েছে, আমি এই ব্যাপারে দেখবো ইনশাল্লাহ। আমি অভিযোগ করব, যেখানে যেখানে অভিযোগ করা আমি করবো। আমরা জীবনে এগুলা করি নাই। আজকে আমরা ক্ষমতা থাকতেও আমার বাবা কেউ দেখি নাই জীবনে এইভাবে করতে কারোর সাথে, আমরাও জীবনেও চিন্তা করিনি। আজকে তার সাথে যেই ব্যবহার, তার এই অবস্থায়, তার এই বয়সে 7 দিনে আমার বাবারে মেরে ফেলছে, 7 দিনে মেরে ফেলছে আমার বাবা, 7 দিনে। কি বলা হচ্ছিল, কেন অ্যাডমিশন দিবে না তারা? ডাক্তার, জেলখানার ডাক্তার যিনি ছিলেন, উনি রেফার করছে পিজিতে মানুষজন দিয়ে বলানোর পরে সকালবেলা ভর্তি করেছে, বিকালবেলা আমার বোনরা যখন বাসায় ফেরত এসছে, তাদের আবার ফোন করে বলা হয়েছে যে আমার বাবাকে কি আবার ফেরত পাঠানো হয়েছে, কারণ সে সুস্থ। সকালবেলা ভর্তি করা হয়েছে, বিকালবেলা ফেরত পাঠাচ্ছে।
তখন ডিরেক্টর সাহেবের সাথে যখন আমার বোনরা দেখা করেছেন, বলছেন আপনারা কেন আসছেন না আমার সাথে দেখা করতে, আপনি তো আমার সাথে দেখা করার কথা না, এটা তো ডক্টরের কাজ, এখানে আমার সাথে কেন দেখা করতে আসছেন। ওই ডিরেক্টর সাহেবই ডক্টরকে প্রেসার দিয়ে আমার বাবার সিট কেটে দিয়েছে। ডিরেক্টর সাহেব সারা জীবন ডিরেক্টর থাকবেন, তাই তো? ব্রিগেডিয়ার নোমান, আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ডিরেক্টর সাহেব, আপনি আজকে ডিরেক্টর সাহেব হয়েছেন এই দেশটা স্বাধীন হওয়ার কারণে। একজন বীর মুক্তিযোদ্ধা শেষ জীবনে আরেকটি ব্যাপার সাথে, উনাকে যখন দাফন করা হয়, উনি মুক্তিযুদ্ধ, ওনাকে তো কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় নাই। না, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, আমাদের তো জানাজাই করতে দিতে চায় নাই। পুলিশ সারা মাঠ ঘেরাও করে রেখেছে, যারা মানে মানুষদের ঢুকতে দেয় না, এবং যখন অনেক মানুষ হয়েছে তখন মানুষজন জানার পরে বলছে এক্ষুনি আপনারা চলে যান, যে যার বাড়িতে এক্ষুনি চলে যান। এইভাবেই আমি আপনার কাছে আমি সব ছবি পাঠাবো, সব ভিডিও পাঠাবো, আপনি দেখবেন, আপনি বলবেন। এই হলো অবস্থা। আল্লাহ মালিক। মুক্তিযোদ্ধা তার রাষ্ট্রীয় সম্মান পায় না, থানার ওসি মানুষকে বিদায় করতে চায়, ধর্মীয় ভাবেও পেতে পারে না, রাষ্ট্রীয় দায়িত্ব পড়ে ধর্মীয় ভাবেও পেতে পারে না। ওনারা বলে আমাদের উপরে প্রেশার আছে, আমরা সমস্যা আছি। ওসি সাহেব বলেন, এসপি সাহেব বলেন যে ঊর্ধ্বতম জায়গা থেকে প্রেশার আছে, যতবারই যোগাযোগ করা হয়েছে তারা এইভাবেই কথা বলছে। কে এটা জানা যায় ইমামতি কে করেন? ইমামতি করেছেন আমাদেরই বাড়ির পাশে এক মাদ্রাসা আছে, বাগিবাড়ি মাদ্রাসা, আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, উনি বাগিবাড়ি মাদ্রাসা যে হুজুর, উনি ইমামতি করেছেন। উনি সবসময় আর কি আমার বাবার কাছের মানুষ, সেই ইমামতি করেছেন। আরেকটা ব্যাপার, মারা যাওয়ার পরে আমাদের যে করা হয়, মৃতের ছেলে বা মৃতের পরিবারের পক্ষে কথা বলে ক্ষমা চায়। তাই নেই, আমাকে কথা বলতে দেয়নি। তুমি কথা বলতে চাইছিলে? জি, চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি কথা বলতে। কে বাধা দিয়েছে এটা? বাধা দিয়েছে প্রশাসনিক ভাবেই বাধা দিয়েছে, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। বলছে আমাদের উপরে অনেক প্রেশার আছে, দুঃখিত, আপনি কোনো কথা বলতে পারবেন না। জি। কোন জায়গায় ওনাকে কবর দেওয়া হয়? আমার দাদা, আমাদের প্রত্যেক বাড়িতে আমার দাদার পাশে কবর দেওয়া হয়েছে। তোমার দাদার নামটা কি? এম এ মুজিদ। উনি তিনবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ছিলেন। অ্যাডভোকেট এম এ মুজিদ, অ্যাডভোকেট এম এ মুজিদ, তার পাশেই খবর দেওয়া হয়েছে সাথেই। তোমার দাদার কারণে কি তোমার বাবা আইন পেশায় এসেছিলেন? জি জি, দাদার কারণে আমার বাবা আইন পেশায় এসেছিলেন। আমার দাদা সবসময় চেয়েছেন যে উনি আইন পেশায় আসুক। আমার বাবা তো আইনজীবী ছিলেন এবং প্র্যাকটিসও করতেন, পরে রাজনীতির কারণে অনেক সময় একটু হয়ে গেছে, আপনারা তো জানেনই সব কিছু। আমরা কিন্তু বাড়িতে যেটা আইনে বই ভর্তি হচ্ছে, জি, প্লাস হচ্ছে উনি তো ছাত্রলীগ, যুবলীগের চেয়ারম্যান ছিলেন। জি, যুবলীগের চেয়ারম্যান ছিলেন উনি। তখন অসহযোগ আন্দোলনের সময় যখন আর কি বিরোধী দল, তখন সে যুবলীগের চেয়ারম্যান ছিল, এবং সে আপনার ঘাতক দালাল নির্মাণ কমিটির ওটার সাথেও সংযুক্ত ছিল, এবং প্রথম রাজাকারদের যে প্রথম বিচারের দাবি জাহানারা ইমামের সাথে, তার সাথে একসাথে তারা কাজ করেছেন সবসময়। জি, তখন সে যুবলীগের চেয়ারম্যান। আমাদের না অনেক সাংবাদিকের সাথে তার বন্ধুত্ব ছিল, অনেক সাংবাদিক। আমি ছোটবেলায় দেখেছি, আপনি কেউ দেখেছি, অনেক সাংবাদিকদের দেখেছি। আমার বাবা এত চিনেনি উনি কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন। আমি তো কালকে বলেছি যে একটা ঘটনা, আমি ওই সময় তোমাদের বাড়িতে ছিলাম, একটা মানুষ, বিপদগ্রস্ত মানুষ আসলো, তোমার বাবা আমাকে সহ
চলে গেলেন বেলা বত নোটে থানায় মানুষটাকে বের করে দিলেন। উনি উনি ওকালতি করেছেন একমাত্র দলের জন্য। যখনই দলের কেউ অ্যারেস্ট হতো বা কেসে পড়তো তখন উনি গিয়ে দাঁড়াতো তার কোর্টে। এছাড়া আমি দেখি নাই অন্য কোনো কারণ তার আর প্রয়োজন হয়নি ওকালতি করা। সে একমাত্র মানুষের জন্যই করছে ওকালতি, যারা নির্যাতিত ছিল তাদের পক্ষে দাঁড়াইছে সবসময় সারা জীবনই। আমরা তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি সাধু, মানুষের অবস্থা ভালো না। তুমি যদি এই সুযোগে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে মনোহরদী বেলাবন মানুষের কিছু বলতে চাও, বলতে পারো। আমার বলার প্রথম কথা হচ্ছে আমার বাবা যেহেতু নেই আর, উনি তো মানুষের জন্য সবসময় করে গেছে এবং দল মত নির্বিশেষে করে গেছেন। আপনারা সবাই তার রুহুর মাগফিরাত করবেন এবং তার জন্য দোয়া করবেন। আজকে এই দিনে আমার মাও চলে গেছেন, দুইজনে একদিনেই চলে গেছেন, দুইজনই একদিনে চলে গেছেন। সব দুইজনের জন্যই দোয়া করবেন। আর এছাড়া যে আজকে ওনার সাথে যা করেছে এটা পরিকল্পিত ছিল এবং ভবিষ্যতে যে এরকম না হয়, অন্য যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, নেতৃত্বে আছেন, তাদের সাথে যে না হয় আপনারা একটু মুখ খুলেন। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর কিছু না, তাকে অসুস্থ করে মারা হয়েছে। আমার বাবা সুস্থ মানুষ ছিল। আপনারা দোয়া করবেন যে আমি তার পথে আগে যেতে পারি, আমি মানুষের পাশে থাকতে পারি, মানুষের সাথে থাকতে পারি, এই আমার বলা আছে। আর কিছু বলার নেই। তো এই বিচার তুমি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে, বিচারের দাবিটা তুমি? জি, আমি অলরেডি করছি, আমার বন্ধুদের সাথে কথা হয়েছে। আমরা এই ব্যাপারে অলরেডি আমাদের নেত্রী আমাকে বলেছে যে তুমি এই ব্যাপারে পদক্ষেপ নাও, তুমি যেহেতু বিদেশে আছো, তুমি এই বিচারের দাবি চাও আন্তর্জাতিক মহলে, এবং আমি এটা করবো ইনশাল্লাহ। নেত্রীর সাথে আমার বিকেলবেলা কথা হয়েছে। নেত্রী ফোন দিয়েছিলেন, নানক চাচা ফোন দিয়েছিলেন, নিখিল ভাই ফোন দিয়েছিলেন, সবাই ফোন দিয়েছে, মিকসন ভাই ফোন দিয়েছিলেন, সবার সাথেই কথা হয়েছে, সবাই মর্মাহত। তো বলছে যে তুমি এই ব্যাপারে একটা পদক্ষেপ নাও, ইনশাল্লাহ আমি নিব। এতদিন কিছু বলতে পারিনি কারণ উনি অসুস্থ ছিলেন। মানুষ আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে কিছু লেখেন না, কিছু বললেন না, আপনার বাবার সিট থাকবে না, আপনার বাবার চিকিৎসা হবে না। এখন তো সে না, আমি এখন চুপ থাকবো না। ব্ল্যাকমেল করার চেষ্টা হয়েছে। জি জি, লিখলে ওনার ক্ষতি হবে। হ্যাঁ, অনেক ক্ষতি হবে, মানুষ জানবে, ওইটা নিয়ে আরো সমস্যা হবে, এইভাবে বলা হয়েছে আমাকে। তোমার প্রতি আমাদের সবার সমবেদনা, তোমাদের পরিবারের সবার প্রতি আমাদের সমবেদনা। তোমার বাবার জন্য দোয়া করবো, আমরা তার কিছু করতে পারবো না। তুমি যদি এই বিচারটাকে নিয়ে যেতে পারো, এটা আপনাদের সহযোগিতা দরকার অবশ্যই। এটা একটা নজির হয়ে থাকবে, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই আরো নেত্রীদের এইভাবে অত্যাচার করতেছে জেল হাজতে এখনো। আজকে আমাদের যে মন্ত্রী ছিলেন দীপুমণি, ওনার শরীরটাও খারাপ, ওনাকেও এই একই অত্যাচার করা হচ্ছে, যেটা আমি জানি। তো আমি অবশ্যই শুরু করবো কালকে থেকে, ইনশাল্লাহ শুরু করবো। অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, আরো বলবো ইনশাল্লাহ, যেখানে বলা সেখানে বলবো। এখন আর আমার হারানোর কিছু নাই, আর কিছু নেই হারানোর। সবচেয়ে বড় পুরস্কার আজকে যে মানুষের ঢল, আমরা যেটা দেখলাম, জানা যায় মানুষের ঢল, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। মানুষ ভালোবাসলেই তো এভাবে ছুটে আসে সবাই। জি জি, সেটাই সেটাই, আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসাতেই আমরা আছি, এর জন্যই টিকে আছি, আর কিছু নেই। মানুষের ভালোবাসা নিয়ে আসছে। বাবা বলে গেছে সবসময় মানুষের পাশে থাকার জন্য, মাও বলছে সবসময় মানুষের পাশে থাকার জন্য। এটা নিয়েই থাকবো, আল্লাহ ভরসা, দল নিয়েই থাকবো। আজকে আমার বাবা দল করছে জন্য তার এই অবনতি, আমি এই দলটাই করব, এই দলের পাশেই থাকবো, দেখি কি হয়। ঘুম থেকে উঠেই দুঃসংবাদ। আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মানুষের নির্মম মৃত্যু, নির্যাতন নিয়ে। অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
5 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন। আমার এবং তার কর্মস্থল সুপ্রিম কোর্ট থাকায় পরিচয়, ঘনিষ্ঠতা, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য হিসাবে খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। এই মানুষটিকে কারা নির্যাতন, নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বর্বরোচিত আচরণ করা হয়েছে তার সঙ্গে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবাও আইনজীবী ছিলেন। এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসে দেশে ফিরে গেছিলেন। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে। এত জনপ্রিয় যে 5 বার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন, 2 বার মন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, সৌজন্যতা, সজ্জন সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত। কখন উচ্চ স্বরে কথা বলতেন না, কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না। তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের। এক কথায় বলা যেতে পারে কোনো দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না। সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো 5 আগস্টের পরে। তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো, আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইড করবে কিনা, আত্মগোপনে যাবে কিনা। তিনি বলছেন না, আমি কোনো অন্যায় করিনি, আমি কেন গা ঢাকা দেব। তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে বয়সের ভার, অন্যান্য কারণে এবং যেরকম লাইফ স্টাইলে তিনি অভ্যস্ত, যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, সেরকম সুযোগ ছিল না। তাছাড়া বিভিন্ন রোগ ছিল, তার চিকিৎসা দেওয়া হলো না। একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটল, বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত, তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো। আবার জেলখানা থেকে সেখানে নেওয়া হয়, আবার নেওয়া হয়, আবার আনা হয়। আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে, আমাদের উপর চাপ আছে, ওনাকে ভর্তি করা যাবে না। এমন একজন মানুষ, তার চিকিৎসা হবে না। আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো। ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো। আর একজন পেশেন্ট, তার যে বেড, গণহারের যে বেড, সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পা লড়াচড়া করবেন সেই সুযোগটুকু রাখেন নাই। তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে। অর্থাৎ মৃত লাশকেও ভয়, মরা দেহকেও ভয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে, শক্তি নিয়ে দাঁড়াতে পারে, এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি। বর্বরতার সেখানেই শেষ হয়নি। তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ, 2টি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন, একটা উপজেলায় জানাজা করতেই দেওয়া হলো না। আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে। ভাবতে পারেন, ঘরের ভিতর জানাজা করতে হবে, বাড়ির ভিতর, এবং সর্বোচ্চ 100 মানুষের বেশি হতে পারবে না। 100 মানুষের বেশি জানাজা আসতে পারবে না। মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল, প্রশাসন ভেঙে পড়ল সেখানে। এমনকি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে
তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া বা যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী সেটাও বলতে দেওয়া হলো না। অসুস্থ অবস্থায় তার ছেলে দোয়া চাইবে, সেক্ষেত্রেও তাদের হুমকি দিয়ে বলা হয়েছে যদি ফেসবুকে বা কোথাও দোয়া চায় বা অন্য কোনো কিছু করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এভাবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নির্মম, বর্বরচিত এবং বলবো নারকীয়ভাবে হত্যা করে হত্যার পরবর্তীর বীভৎস অধ্যায়ও প্রদর্শন করেছে এই ইউনূস সরকার। এই দেশটা স্বাধীন হয়েছে, সেখানে এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভূমিকা ছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জনগণের দ্বারা 5 বার নির্বাচিত এমপি, 2 বার মন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে কোর্ট জামিন দেয়নি, কারণ কোর্ট তো এখন আজ্ঞাবহ কোর্টে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, অথচ সেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন না। এই নির্মমতা এবং বর্বরতার দ্বারা একটি জিনিস স্পষ্ট হয়েছে, যেসব সুশীলরা আওয়ামী লীগের সমালোচনা করতে এই ইউনূস এবং ইউনূস বাহিনীকে স্বাগত জানিয়েছিলেন, তারা এখন নিশ্চয়ই দেখছেন ইউনূস নামক এই মানুষটি কতটা বর্বর, এই মানুষটি কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই মানুষের হাতে দেশের মানুষের, সম্ভ্রান্ত মানুষের জীবন আর নিরাপদ নয়। এমনকি ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে এই মানুষটি দেয় না। কত লাশ নেবে? এ পর্যন্ত কয়েক হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের সংস্কৃতিতে তাদের মেরে ফেলা হয়েছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 21 জন মানুষকে কারাগারে মেরে ফেলা হয়েছে। মারার পরে তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, ময়না তদন্ত করতে দেওয়া হয়নি, কারণ তাহলে ধরা পড়ে যাবে যে কি নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে বলা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে বা অন্যভাবে মারা গেছে। এক বগুড়ায় 5 জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। একটি হত্যাকাণ্ড বিচার বহির্ভূত ভাবে যাবে না। ইউনূস যেমন তার খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি নোটিশ দিয়েছে, এই নির্বোধ জানে না ইনডেমনিটি দিয়ে কোনো অপরাধের দায় মুক্তি হয় না। যারা অপরাধ করেছে, যারা সংবিধান ভঙ্গ করেছে, আইন ভঙ্গ করেছে, মানুষ খুন করেছে, সহিংসতা করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে, আজ হোক কাল হোক এর বিচার হবে। কেউ পরিত্রাণ পাবেন না, পালাবারও সুযোগ পাবেন না। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মতো অনেককেই নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে, এমনকি হেফাজতে, কাস্টডিতে, জেলখানায় নেওয়ার পরেও। রাস্তাঘাটে তো কেউ নিরাপদই নেই। সেখানে তো এখন সবাই বলছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই দেশে। প্রিয় দেশবাসী, এই ঘাতক, এই নিষ্ঠুর, এই পাষণ্ড, অবৈধ ক্ষমতা দখলকারী, নির্যাতনকারী, এদের থেকে যাতে দেশ আর ধ্বংস না হয়, আমাদের ঘুরে দাঁড়াবার এখন উপযুক্ত সময়। শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশ্রয় দিতেন না। বিচারহীনতার সংস্কৃতি তিনি দূর করেছিলেন। যারা খুন করে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, তাদের দাম্ভিকতা চূর্ণ করেছিলেন। আজ বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা, আইনের শাসন এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। প্রস্তুত হন, সেদিন খুব দূরে না। আল্লাহ আমাদের সহায় হন।